গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সালোক সংশ্লেষের আলোক দশার বিভিন্ন ঘটনাবলী জেড স্কিম বা জেড নকশার মাধ্যমে আলোচনা করব। দেখো, শুরুতেই তোমাদের যেটা বলি যে সালোক সংশ্লেষ হচ্ছে একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটির শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন উৎসেচকের সাহায্যে ধারাবাহিকভাবে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। সেই কারণে সালোক সংশ্লেষকে আমরা জটিল রাসায়নিক প্রক্রিয়াও বলে থাকি। দেখো, সালোক সংশ্লেষের আলোক দশা এবং অন্ধকার দশা এই দুটো ফেজ রয়েছে। তো বর্তমানে এই অন্ধকার দশা পর্যায়টিকে নিয়ে একটি কনফিউশন সৃষ্টি হয়েছে। তো অন্ধকার দশা মানে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় মনে হয় এটা বোধহয় রাত্রিবেলায় ঘটে। আসলে সালোক সংশ্লেষের দুটি পর্যায়ই দিনের আলোতে সম্পন্ন হয়ে থাকে। সেই কারণে বর্তমানে আলোক দশা এবং অন্ধকার দশা যে টার্ম দুটো বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905-এ প্রথম ব্যবহার করেছিলেন, সেগুলোকে বিজ্ঞানী বেনসন এবং কেলভিন একটু পরিবর্তন করে দিলেন। তারা বললেন যে সালোক সংশ্লেষের আগের যে দুটি পর্যায় ছিল আলোক দশা এবং অন্ধকার দশা, সেই টার্ম দুটো একটু পরিবর্তন করে আলোক দশাকে বলা হলো আলোক নির্ভর দশা এবং অন্ধকার দশাকে বলা হলো আলোক নিরপেক্ষ দশা। তাহলে যেহেতু সালোক সংশ্লেষের দুটি দশাই আলোর উপস্থিতিতে সংগঠিত হয়, সেই জন্য আলোক শব্দটাকে রাখা হলো। এবার প্রথম পর্যায়টিতে দিনের বেলায় ঘটে এবং সূর্যালোকের প্রয়োজন হয়, তাই একে আলোক নির্ভর দশা বলা হয়। আর আগে যেটাকে অন্ধকার দশা বলা হতো, এখন সেটাকে আলোক নিরপেক্ষ দশা বলা হয়, কারণ এক্ষেত্রে আলোর উপস্থিতিতে পর্যায়টি সম্পন্ন হলেও এক্ষেত্রে কিন্তু কোনো রকম সূর্যালোকের ব্যবহার হয় না। তাহলে বর্তমানে সালোক সংশ্লেষের যে দুটি পর্যায়, একটি আলোক দশা বা আলোক নির্ভর দশা, ইংরেজিতে এটাকে বলি লাইট ডিপেন্ডেন্ট ফেজ। অপরদিকে আগে যেটাকে বলা হতো অন্ধকার দশা, এখন সেই পর্যায়টিকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। এটিকে ইংরেজিতে বলা হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো আজকে আমরা সালোক সংশ্লেষের আলোক দশা অর্থাৎ যেটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, সেটা নিয়েই আলোচনা করব। দেখো, শুরুতেই তোমাদের যেটা বলি যে আগের ভিডিও ক্লাসে তোমরা দেখেছো আমরা ফটো সিস্টেমের কথা বলেছিলাম। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এটা একটা ফটো সিস্টেম এবং এটা একটা ফটো সিস্টেম। তোমরা যদি যে কোনো একটা ফটো সিস্টেমের দিকে তাকাও, তাহলে ঠিক মাঝে যে ক্লোরোফিল এ থাকে, এই ক্লোরোফিল এ কণাটিকে আমরা বলি রিয়াকশন সেন্টার। এই রিয়াকশন সেন্টারের ক্ষমতা অনুযায়ী তোমাদের আগের ভিডিও ক্লাসেই বলেছিলাম যে কোয়ান্টোজোম বা ফটো সিস্টেম দু ধরনের হয়ে থাকে। যে ফটো সিস্টেমের রিয়াকশন সেন্টার ম্যাক্সিমাম সূর্যের আলোকের 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত লাইট অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস ঘটাতে পারে, তাদেরকে আমরা P680 রিয়াকশন সেন্টার বলি। অর্থাৎ মনে রাখতে হবে, এই রিয়াকশন সেন্টার ভেতরে লেখা রয়েছে, দেখো P680 অর্থাৎ P680। এইটার মানে হচ্ছে যে এই ফটো সিস্টেমের অন্তর্গত বিক্রিয়া কেন্দ্র বা রিয়াকশন সেন্টার সে ম্যাক্সিমাম 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট নিয়ে ফটোসিনথেসিস করতে পারে। অপরদিকে আমরা যদি দেখি এই ফটো সিস্টেমটার রিয়াকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র, সেখানে লেখা রয়েছে দেখো P700। অর্থাৎ এই বিক্রিয়া কেন্দ্র, এই ফটো সিস্টেমের বিক্রিয়া কেন্দ্র ম্যাক্সিমাম 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট নিয়ে শোষণ করে সালোক সংশ্লেষ ঘটাতে পারে। এবার খেয়াল রাখতে হবে যে ফটো সিস্টেমের রিয়াকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র P700, তাকে আমরা ফটো সিস্টেম 1 বা PS1 বলে থাকি। অপরদিকে যে ফটো সিস্টেমের রিয়াকশন সেন্টার P680, তাকে আমরা ফটো সিস্টেম 2 বা PS2 বলে থাকি। এইবার এই ফটো সিস্টেম 2 দেখো বা ফটো সিস্টেম 1 দেখো,
আসলে এরা হচ্ছে একটা রঞ্জক তন্ত্র। কতকগুলো তোমরা যদি ছবিটায় দেখো, একটু ভালো করে দেখো, ভেতরের দিকের রঞ্জকগুলোকে আমি গ্রিন কালার করেছি এবং তারাই বেশি রয়েছে, কারণ এরা সব হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ ছাড়াও বাইরের দিকে দেখো রেড কালারে কিছু দেখিয়েছি, কিছু ব্লু কালারের দেখিয়েছি, কিছু ব্ল্যাক কালিতে দেখিয়েছি। এরা সব হচ্ছে ক্লোরোফিল এ ছাড়া অপর কোনো পিগমেন্টস। সেটা ক্লোরোফিল বি, সি, ডি হতে পারে, তারা বিটা ক্যারোটিনস, আলফা ক্যারোটিনস হতে পারে, জ্যান্থোফিলস হতে পারে, ফাইকোবিলিনস প্রোটিনস হতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি যে প্রায় এখানে ছবিতে তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে তো আর 300টা পর্যন্ত পিগমেন্টস দেখানো নেই, তো মোটামুটিভাবে 250 থেকে 300টা ক্লোরোফিল এ এবং অন্যান্য রঞ্জক নিয়ে একটা তন্ত্র তৈরি হয়েছে। এটা আমরা একটা প্লেনে আঁকলেও এটা অনেকটা সেই মতিচুরের লাড্ডুর মতো গঠন, অর্থাৎ এটা রাউন্ড শেপ। এবং এই গঠনটা এগুলো কতগুলো রঞ্জক নিয়ে গঠিত বা পিগমেন্ট কণা নিয়ে গঠিত, সেই জন্য এদেরকে আমরা পিগমেন্ট সিস্টেম বলি। আর যেহেতু এই পিগমেন্ট সিস্টেমটা ফটোসিনথেসিসের একক বা ইউনিট হিসেবে কাজ করে, সেই জন্যই এদের ফটো সিস্টেম বলি। এবং তোমরা জানো যে এই ফটো সিস্টেম বা কোয়ান্টোজোমগুলোকে ফটোসিনথেসিসের একক রূপেও চিহ্নিত করা হয়। এবার আমরা দেখি যে প্রত্যেকটা ফটোসিস্টেমের কেন্দ্রে যে ক্লোরোফিল এ কণাটা থাকে তাকেই আমরা রিয়াকশান সেন্টার বলি। আর এবং এই খেয়াল রাখতে হবে, এই রিয়াকশান সেন্টার সর্বদা ক্লোরোফিল এ হয়। আর কোয়ান্টোজোম বা ফটোসিস্টেমের পরিধি বরাবর যে সমস্ত অ্যাক্সেসরি প্লান্ট পিগমেন্ট বা অন্যান্য ক্লোরোফিল এছাড়া অন্যান্য রঞ্জক কণাগুলো থাকে, তাদের মধ্যে এক বা একাধিক রঞ্জক কণা থাকে যারা সূর্যালোক থেকে প্রথম সানলাইটটাকে শোষণ করে। অর্থাৎ সূর্যালোক মধ্যস্থ ফোটন কণার মধ্যে থেকে ইলেকট্রনটাকে প্রথম গ্রহণ করছে যে রঞ্জক কণা, তাকেই আমরা বলছি অ্যান্টেনা পিগমেন্ট। আমরা এই যে ছবিটায় দেখাচ্ছি, এখানে অ্যান্টেনা পিগমেন্ট দেখিয়েছি আমরা, এই রেড কালারের দেখো পিগমেন্টটাকে। এখন ব্যাপার হচ্ছে যে যখন সানলাইট এসে পড়ে তখন সেটা ফটোসিস্টেম 2তেও পড়বে, আবার ফটোসিস্টেম 1এও পড়বে। এখন দু ধরনের ফটোসিস্টেমের ক্ষেত্রেই কিন্তু অ্যান্টেনা রঞ্জক বা অ্যান্টেনা পিগমেন্ট থাকে। এইবার সূর্যালোক যখন এসে পড়ছে তখন ওই কোয়ান্টোজোম বা ফটোসিস্টেমের কোনো অ্যাক্সেসরি প্লান্ট পিগমেন্ট যেটা অ্যান্টেনা রঞ্জক হিসেবে কাজ করছে, সেটাই প্রথম সানলাইটের ফোটন কণা থেকে ইলেকট্রন গ্রহণ করে উত্তেজিত হবে। এবং যখন ক্লোরোফিল উত্তেজিত হবে তখন খুব কম সময়ের জন্য, কয়েক ন্যানো সেকেন্ডের জন্য তার উত্তেজনাটাকে সে গ্রহণ করবে। তোমরা জানো যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে ওটা নেগেটিভ চার্জড হয়ে যাবে, পৃথিবীতে সমস্ত কণাই সে নিউট্রাল থাকতে চায়, সে তাই তার নেগেটিভ এনার্জিটাকে অর্থাৎ ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাইবে। তখন ঠিক ইলেকট্রনটা ওর কাছ থেকে পাশেরটায় আসছে, পাশের রঞ্জক কণাটাও উত্তেজিত হচ্ছে, সে তখন ইলেকট্রনটাকে আবার পাশেরটাকে দিচ্ছে, সে উত্তেজিত হয়ে তার ইলেকট্রনটাকে আবার এখানে দিচ্ছে। এইভাবে দেখো অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়েছি একটা ইলেকট্রনের প্রবাহ হয় রিয়াকশান সেন্টার পর্যন্ত। অর্থাৎ সানলাইট যে অ্যান্টেনা পিগমেন্টে গৃহীত হচ্ছে সেখান থেকে ধারাবাহিকভাবে একটা ইলেকট্রনের প্রবাহ চলতে থাকে রিয়াকশান সেন্টার পর্যন্ত। সেটা ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে হয়, আবার ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রেও হয়। অর্থাৎ দু ধরনের ফটোসিস্টেমের ক্ষেত্রেই আমরা যদি লক্ষ্য করি যে অ্যান্টেনা পিগমেন্ট থেকে রিয়াকশান সেন্টার পর্যন্ত ইলেকট্রনের যে প্রবাহ লক্ষ্য করা যায়, সেই প্রবাহ পথটিকেই আমরা বলছি লাইট হারভেস্টিং সিস্টেম। এই লাইট হারভেস্টিং সিস্টেম আমরা মূলত দু ধরনের ফটোসিস্টেমের ক্ষেত্রেই লক্ষ্য করে থাকি। এবার খেয়াল রাখতে হবে, আমরা যদি উন্নত ধরনের উদ্ভিদদের ফটোসিনথেসিস দেখি তাদের ক্ষেত্রেই কিন্তু এই রকম দু ধরনের ফটোসিস্টেম গঠিত হয়। কিন্তু কিছু নিম্ন শ্রেণীর ফটোসিনথেটিক অর্গানিজমস রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু ফটোসিস্টেম 2 এরপর দু ধরনের ফটোসিস্টেম লক্ষ্য করা যায় না, তাদের কেবলমাত্র এক ধরনের ফটোসিস্টেম থাকে, সেটা হলো ফটোসিস্টেম 1। তো আমরা যেহেতু উন্নত উদ্ভিদদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তাই এক্ষেত্রে আমরা দু ধরনের ফটোসিস্টেমকে দেখিয়েছি। এবার আমরা আসব যে সালোক সংশ্লেষ পদ্ধতির দুটি পর্যায়। একটিকে আমরা আগেই পড়লাম যে আলোক নির্ভর দশা এবং অপরটি হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। এই আলোক নির্ভর দশা মূলত
ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের ভিতরে যে অন্তঃপর্দা রয়েছে সেখানে সম্পন্ন হয়, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক নির্ভর দশা বা আলোক দশা সম্পন্ন হয়ে থাকে। এই আলোক দশার যদি ঘটনাগুলো আমরা একটু দেখি, আলোক দশায় সূর্যালোকের ফোটন কণার মধ্য থেকে ক্লোরোফিল নিয়ে ক্লোরোফিল সক্রিয় হয়, অর্থাৎ ফোটন কণা মধ্যস্থ ইলেকট্রন গ্রহণ করে ক্লোরোফিলের সক্রিয়তা। তারপর আমরা যদি দেখি ইলেকট্রনের পরিবহন, তারপর দেখি জলের ফটোলাইসিস, জলের ফটোলাইসিসের হওয়ার পর হাইড্রক্সিল মূলক থেকে অক্সিজেন উৎপাদন, বিজারিত NADPH গঠন এবং ফাইনালি ফটোফসফোরাইলেশনের মাধ্যমে ATP গঠন। এই যে ঘটনাগুলো, এই ইভেন্টসগুলো সবই কিন্তু আমাদের আলোক দশা বা আলোক নির্ভর দশায় ঘটে থাকে। আজকে আমরা এই যে জেড স্কিমের মাধ্যমে এই আলোক দশার সমস্ত ঘটনাগুলোকে দেখানো যায়, সেই জন্যই আমরা এই জেড স্কিমের মাধ্যমে আলোক দশার সমস্ত ঘটনাগুলোর বিবৃত করব। আমরা প্রথমেই যেটা চলে আসি যে এই যে ইলেকট্রনের গতিপথ, এই যে তোমরা যেটা দেখছো এটা অনেকটা দেখো উল্টানো জেডের মতো গঠন, সেই জন্যই এটার নাম জেড স্কিম দেওয়া হয়েছে। তো আমরা এখানে যদি দেখি এই জেড স্কিম বা জেড নকশা গতিপথটি প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী রবিন হিল এবং বেন্ডাল। এরা দুজনে 1937 সাল নাগাদ প্রথম রবিন হিল এবং বেন্ডাল এই জেড স্কিম প্রবর্তন করেন। এবং এই প্রবর্তনের মাধ্যমে, এই জেড স্কিমের মাধ্যমে একদিকে যেমন সালোক সংশ্লেষের আলোক দশার সমস্ত ঘটনাগুলো দেখানো যায়, তার পাশাপাশি অচক্রাকার বা অনাবর্তাকার যে ফটোফসফোরাইলেশন রয়েছে, সেই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনও কিন্তু এর মাধ্যমে বিবৃত করা যায়। তো আমরা প্রথমেই একের পর এক একটু ঘটনাগুলো দেখে নিই। প্রথমেই আসছি ক্লোরোফিলের সক্রিয়তা। এখানে দেখো, যখনই সূর্যের আলো অ্যান্টেনা পিগমেন্টের ওপর এসে পড়ে, তখন অ্যান্টেনা পিগমেন্ট তো কোনো একটা রঞ্জক কণা, সে নিস্তড়িত ছিল। হঠাৎ করে সে ইলেকট্রনটাকে গ্রহণ করার পর সে অস্থির হয়ে ওঠে এবং সে নেগেটিভ চার্জ প্রাপ্ত হয়, এবং তার নেগেটিভিটি বেড়ে যাওয়ার জন্য সে তার ইলেকট্রনটাকে পাশের কণাটিকে দান করে এবং সে নিজে সুস্থিত হয়। সুস্থিত হবার লক্ষ্যে এইরকম একের পর এক রঞ্জক কণা তার ইলেকট্রনের পরিবহন ঘটায় আপ টু রিয়াকশান সেন্টার পর্যন্ত। এবার যখন ফটোসিস্টেম 2 এর রিয়াকশান সেন্টার মানে P6H3 নামক ক্লোরোফিল এ কণা, সে যখন ইলেকট্রন তার প্রাপ্তি ঘটে, তখন সেখান থেকে ইলেকট্রন কিন্তু ওই কোয়ান্টোজোম বা ফটোসিস্টেমের অপর কোনো পার্টিকেলকে দেওয়া যায় না। এবার এ অস্থির হয়ে উঠেছে, তখন এর কাছ থেকে যে ইলেকট্রন গ্রহণ করে, যাকে আমরা প্রাইমারি গ্রহিতা বলি, অর্থাৎ এখানে হচ্ছে ফিওফাইটিন হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। সে কিন্তু এক জোড়া ইলেকট্রন চায়, অর্থাৎ দুটো ইলেকট্রন সে নিতে চায়, অর্থাৎ এই দুটো ইলেকট্রন তখন সে এর কাছ থেকে, কিন্তু সূর্যালোক থেকে দেখো ফোটন কণার মধ্য থেকে একটি ইলেকট্রন পেয়েছে, তাহলে এই যে রিয়াকশান সেন্টার তার একটি ইলেকট্রন বাড়তি রয়েছে, কিন্তু যখন দুটো ইলেকট্রন একে দিতে হয় ফিওফাইটিনকে, তখন এর কিন্তু একটি ইলেকট্রন ঘাটতি ঘটে। এই ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্যই, অর্থাৎ ফটোসিস্টেম 2 এর রিয়াকশান সেন্টারের ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্যই তখন জলকে ভেঙে দেয় H+ এবং OH-এ, অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাঙ্গানিজ আয়নের উপস্থিতিতে ফটোসিস্টেম 2 তার রিয়াকশান সেন্টারের ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য জলকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দিচ্ছে। এই হাইড্রোজেন আয়নটা আমরা আসছি কি হবে, হাইড্রক্সিল আয়নের এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা দান করে দেওয়া হয় এবং এই হাইড্রক্সিল আয়নের ইলেকট্রন তখন নিয়ে ফটোসিস্টেম 2 এর রিয়াকশান সেন্টারের যে ইলেকট্রন ঘাটতি হচ্ছে সেটা মিটিয়ে দেওয়া হয়। মাঝখান থেকে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়। এই হাইড্রক্সিল মূলক তখন, এখানে আমরা 2 অণু থেকে হিসেব করেছি, 4 অণু হাইড্রক্সিল মূলক থেকে 1 অণু অক্সিজেন এবং 2 অণু জল উৎপন্ন হয়। এই যে অক্সিজেন, সেই অক্সিজেন সরাসরি পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পরিবেশে বের হয়ে যায়, অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশায় অক্সিজেন উৎপন্ন হয়। সেই অক্সিজেন কিন্তু দেখো হাইড্রক্সিল মূলক থেকে আসছে,
হাইড্রক্সিল মূলকের সৃষ্টি হয়েছে হাইড্রক্সিল আয়ন থেকে, সেটা ফটোলাইসিসের মাধ্যমে জল থেকে আসছে। অর্থাৎ জলের ফটোলাইসিসের মাধ্যমে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলকে পরিণত হয়, সেখান থেকে পুনরায় জল এবং অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেন পাতার মধ্য দিয়ে পেরিয়ে চলে আসে। তাহলে আমরা দেখলাম যে ক্লোরোফিল সক্রিয় হওয়ার পর ফটোসিস্টেম 2 এ যে ইলেকট্রন ঘাটতি হচ্ছে তা মেটানোর জন্য জলের ফটোলাইসিস করছে, এবং জলের ফটোলাইসিস ঘটে তার থেকে যে হাইড্রক্সিল মূলক তৈরি হচ্ছে তার থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। এইবার আসি এদিকে, যে প্রাইমারি ইলেকট্রন গ্রহীতা ফিওফাইটিন যখন একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তখন সেও নিজে উদ্দীপিত হয়ে যায়, কারণ দুটো ইলেকট্রন গ্রহণ করছে নেগেটিভ চার্জ বাড়ার জন্য। তখন সে উত্তেজিত হয়ে সেই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিতে চায়। তখন ওর কাছ থেকে, অর্থাৎ প্রাইমারি ইলেকট্রন গ্রহীতা হিসেবে ফিওফাইটিনের কাছ থেকে প্লাস্টোকুইনন নামক ইলেকট্রন ক্যারিয়ার ওর কাছ থেকে একজোড়া ইলেকট্রন নেয়। এবার এই প্লাস্টোকুইনন উদ্দীপিত হয়, তখন সেই ইলেকট্রন জোড়কে সাইটোক্রোম B6 নামক ইলেকট্রন ক্যারিয়ারকে দিয়ে দেয়। এই সাইটোক্রোম B6 নামক যে ইলেকট্রন ক্যারিয়ার বা ইলেকট্রন বাহক, সে গ্রহণ করে একজোড়া ইলেকট্রন। সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F গ্রহণ করে। এখন অনেক বইয়ে দেখবে সাইটোক্রোম B6 আর সাইটোক্রোম Fকে একসাথে বলে সাইটোক্রোম কমপ্লেক্স বলে দেওয়া হচ্ছে। সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম Fকে দেওয়া হয়, সাইটোক্রোম F আবার সেই একজোড়া ইলেকট্রন প্লাস্টোসায়ানিনকে দিয়ে দেওয়া হয়। এখানে পিসি মানে হচ্ছে প্লাস্টোসায়ানিন। এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে দেখো আমি তীরচিহ্নটা ক্রমশ নিচের দিকে দেখালাম কেন, কারণ এটাকে বলেন ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কতটা বেড়েছে দেখো, নেগেটিভ চার্জ প্রাপ্ত হয়ে নেগেটিভিটি কোথায় চলে গেছে। এরপর যখন ওই দুটো ইলেকট্রন একটা দীর্ঘ পথ পরিবহন হচ্ছে কতকগুলো ধারাবাহিক ইলেকট্রন ক্যারিয়ার্সের মধ্য দিয়ে, তখন সে তার এনার্জি লস করতে থাকে, এবং যখন তার নেগেটিভ এনার্জি লস করতে থাকে এই জায়গাগুলোতে যদি খেয়াল রাখতে হবে সেখানে ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ 0.33 মিলিভোল্ট হয় বা তার বেশি হয়, সেখানেই কিন্তু একটা ফসফেট বন্ড তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় বন্ডিং এনার্জি পাওয়া যায়। তোমাদের আগেই বলেছি যে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যোগ করলেই এটিপি হয়ে যাবে, এবং সেখানে একটা ফসফেট বন্ড তৈরি হতে হবে। একটা ফসফেট বন্ড তৈরির জন্য মিনিমাম 0.33 মিলিভোল্ট এনার্জি লাগে, এবং এখানে যে যখন একটা ধারাবাহিক ইলেকট্রনের প্রবাহ হচ্ছে শুধুমাত্র একটা জায়গায় পাওয়া যায়, অর্থাৎ সাইটোক্রোম B6 থেকে সাইটোক্রোম F, এদের মাঝখানে যে পরিমাণ এনার্জি ছেড়ে যায়, মানে সেই ছেড়ে যাওয়া এনার্জির পরিমাণ হচ্ছে 0.36 মিলিভোল্ট, অর্থাৎ 0.33 থেকে বেশি। ওই এনার্জিকে কাজে লাগিয়ে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট একটি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে বন্ডিং এনার্জিটা ওই ইলেকট্রনের ত্যাগ করা এনার্জিকে কাজে লাগিয়ে এটিপি ফর্ম করে। তো তোমরা জানো কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়াকে আমরা ফসফোরাইলেশন বলি। তো যেহেতু এখানে এই ফসফোরাইলেশনের জন্য প্রয়োজনীয় শক্তি যে ইলেকট্রন থেকে আসছে সেটা সূর্যালোক থেকে আসা ইলেকট্রনের, সেই জন্য আলোর উপস্থিতিতে এই ফসফোরাইলেশন ঘটছে বলে একে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। এইভাবে সাইটোক্রোম B6 আর সাইটোক্রোম F এর মাঝখানে এটিপি তৈরি হয়। এইবার এটিপি তৈরি হয়ে যাবার পর সেই ইলেকট্রন দুটো সাইটোক্রোম Fকে দেওয়া হয়, সাইটোক্রোম F প্লাস্টোসায়ানিনকে দেওয়া হয়। এখানে খেয়াল রাখতে হবে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রন যেটা এর খোয়া যাওয়া ইলেকট্রন, সেই ইলেকট্রনটা ইনট্যাক্ট থাকে, কিন্তু অপর ইলেকট্রন যেটা সূর্যালোক থেকে পেয়েছি ফোটন কণা মধ্যস্থ যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা দীর্ঘ পথ আস্তে আস্তে সেই এনার্জি লস করতে করতে এবং এটিপি তৈরিতে ব্যবহৃত হয়ে যাওয়ার জন্য সেই ইলেকট্রনটার আর সেরকম অস্তিত্ব থাকে না। এইবার তার মানে একটাই প্রপার ইলেকট্রন এই প্লাস্টোসায়ানিনের ক্ষেত্রে উপস্থিত হয়। এইবার দেখো যখন এখানে সূর্যালোক পড়েছিল তখন এখানেও সূর্যালোক পড়েছে। এই ফটোসিস্টেম 1-এও সেই রিয়াকশান সেন্টার পর্যন্ত একটা লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে একটা ইলেকট্রনের প্রবাহ হয়েছে, অর্থাৎ এখানে অ্যান্টেনা পিগমেন্ট থেকে লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে একটি ইলেকট্রন ফটোসিস্টেম 1-এর রিয়াকশান সেন্টারকে দেওয়া হয়েছে। এইখানেও ফটোসিস্টেম 1-এর রিয়াকশান সেন্টার উদ্দীপিত হয়েছে। এবার এই উদ্দীপিত হওয়ার পর যখনই কোনো রিয়াকশান সেন্টার উদ্দীপিত হয় তার থেকে ইলেকট্রন কিন্তু ওই আর কোনো রঞ্জক নিতে পারবে না। তখন উদ্দীপিত হওয়ার পর এখানে যে ইলেকট্রনটা গ্রহণ করছে তার নাম হচ্ছে ফেরেডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স, সংক্ষেপে আমরা FRS বলি, ফেরেডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স। এখন হচ্ছে ফটোসিস্টেম 1 থেকে প্রাথমিক গ্রহিতা ইলেকট্রন গ্রহিতা হচ্ছে FRS, ফেরেডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স। এও কিন্তু ফিওফাইটিনের মতো এক জোড়া ইলেকট্রন নয়, কিন্তু এর একটা ইলেকট্রন পেয়েছে,
সানলাইট থেকে অর্থাৎ ফোটন কণা থেকে একটা ইলেকট্রন পেয়েছে, তাই এর থেকে যখন দুটো ইলেকট্রন এফআরএস নিচ্ছে তখন এর নিজস্ব একটা ইলেকট্রন ঘাটতি হয়। অর্থাৎ ফটোসিস্টেম ওয়ানের রিয়াকশান সেন্টারে একটি ইলেকট্রন আসার ফলে সেখানে একটি ইলেকট্রন বাড়তি হয়, কিন্তু এফআরএস অর্থাৎ ফেরিডক্সিন রিডিউসিং সাবস্টেন্স তার থেকে যখন দুটো ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন নেয় তখন এর একটা ইলেকট্রন ঘাটতি ঘটে, এবং এই ফটোসিস্টেম ওয়ানের রিয়াকশান সেন্টারে যে ইলেকট্রন ঘাটতি হয় সেটা পিসি এসে মিটিয়ে দেয়। অর্থাৎ পিসিতে যে একটি ইলেকট্রন ইনট্যাক্ট রয়েছে, অর্থাৎ এর যে ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 এর রিয়াকশান সেন্টারের খোয়া যাওয়া ইলেকট্রনটা পিসির মাধ্যমে ফটোসিস্টেম 1 এর রিয়াকশান সেন্টার পেয়ে তার ঘাটতি মেটায়। অপরদিকে আমরা যদি দেখি যে এই প্রাথমিক গ্রহিতা হিসেবে যে ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স এক জোড়া ইলেকট্রনকে নিল, সে উদ্দীপিত হয়ে যায়। সে যখন উদ্দীপিত হয়ে যায় তখন সে উত্তেজনা সহ্য করতে না পেরে তখন ফেরিডক্সিনকে সেই এক জোড়া ইলেকট্রন আবার দিয়ে দেয়। অর্থাৎ এখানে ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্যান্স থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে। ফেরিডক্সিন যখন দুটো ইলেকট্রন দেন তখন এ উদ্দীপিত হয়, তখন ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার এনএডিপি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, একে দুটো ইলেকট্রন দান করে। এখন এই এনএডিপি দুটো ইলেকট্রন গ্রহণ করার পর যেহেতু দুটো ইলেকট্রন গ্রহণ করছে নেগেটিভ চার্জ হবে, দুটো ইলেকট্রন বাড়তি হচ্ছে, তখন দেখো এইখানে যে দুটো হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছিল অর্থাৎ জলের ফটোলাইসিস হয়ে, আমরা বলেছিলাম পরে বলবো, এই হাইড্রোজেন আয়ন দুটোকে এখানে নিয়ে আসে। তাহলে দুটো হাইড্রোজেন আয়ন মানে দুটো প্রোটন, আর এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করছেন। তাহলে দুটো আমরা যদি দেখি এই রেসপেক্টে, তো দুটো ইলেকট্রনকে দুটো প্রোটন নিউট্রাল করে এবং এনএডিপির সাথে যুক্ত করে NADPH2 করে দেয়। অনেক বইয়ে NADPH প্লাস H প্লাস লেখে, তোমরা NADPH2 করতে পারো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, NADPর সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এ নিজে বিজারিত হচ্ছে, তাহলে যে নিজে বিজারিত হচ্ছে সে অপরকে জারিত করছে। সুতরাং আমরা যদি দেখি এই জেড স্কিমের মাধ্যমে আমরা ফাইনাল যেটা দেখলাম, দেখো ক্লোরোফিলের সক্রিয় কিভাবে হলো, ক্লোরোফিলের সক্রিয়তাজনিত কারণে আমরা দেখলাম ফটোসিস্টেম 2 এর সাথে কিভাবে জলের ফটোলাইসিস ঘটলো, জলের ফটোলাইসিস ঘটে সেখান থেকে অক্সিজেন উৎপাদন কিভাবে হলো, ইলেকট্রনের প্রবাহ কিভাবে ঘটলো, মাঝখানে কিভাবে ইলেকট্রনের প্রবাহ থেকে এনার্জি লস করার ফলে কিভাবে ফটোফসফোরাইলেশন ঘটলো, এবং সেখান থেকে ফটোসিস্টেম 1 থেকে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার NADP গ্রহণ করে কিভাবে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে NADPH গঠন করলো, সেটা আমরা কিন্তু দেখলাম। অর্থাৎ আলোক দশার বিভিন্ন ঘটনাবলীকে এই জেড স্কিমের সাহায্যে সহজেই বোঝানো যায়। এবার আমরা আসি যে কেন এটাকে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলা হয়। তার কারণ হচ্ছে, দেখো ফটোফসফোরাইলেশন কথাটার অর্থ হচ্ছে আলোর উপস্থিতিতে ফসফেট বন্ড তৈরি হয়ে এটিপি ফর্ম করা। যদি কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হয় সেটাই ফসফোরাইলেশন, কিন্তু এখানে আমরা দেখেছি এই যে এডিপির সাথে ফসফেট যোগ হয়ে এটিপি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফসফোরাইলেশন। যেহেতু আলোর উপস্থিতিতে এটা ঘটছে, আলোর সূর্যালোক থেকে আসা ইলেকট্রনের যে লস করা নেগেটিভ এনার্জি সেটাকে কাজে লাগিয়ে যেহেতু এটিপি তৈরি হচ্ছে, তার জন্য এটাকে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। তো ফটোফসফোরাইলেশন দু ধরনের হয়ে থাকে, একটা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন এবং একটি সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এই নন সাইক্লিক বা অচক্রাকার বা অনাবর্তাকার ফটোফসফোরাইলেশন এই ছবিটার মাধ্যমেই দেখানো যায়। তার কারণ কি না, খেয়াল রাখতে হবে অচক্রাকার ফটোফসফোরাইলেশন তাকেই আমরা বলবো যে ধরনের ফসফোরাইলেশন পদ্ধতিতে ইলেকট্রন যে দান করছে, ইলেকট্রন সেখানে আর ফিরে আসবে না। অর্থাৎ এখানে যেমন দেখো ফটোসিস্টেম 2 এর যে ইলেকট্রন যেটা দান করছে, সেই ইলেকট্রন কিন্তু আর ফিরে পাচ্ছে না, এর খোয়া যাওয়া ইলেকট্রন কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টারে। আর ফটোসিস্টেম 1 এর যে রিয়াকশন সেন্টারের ইলেকট্রন, সেই ইলেকট্রন ফাইনালি চলে যাচ্ছে NADPH, এখানে গিয়ে নিউট্রাল হয়েছে। অর্থাৎ কেউ কিন্তু তাদের খোয়া যাওয়া ইলেকট্রন ফিরে পাচ্ছে না। এর ঘাটতি মেটাচ্ছে কে? এর ঘাটতি মেটাচ্ছে জল, অর্থাৎ জলের যে হাইড্রক্সিল আয়নের ইলেকট্রন এসে। এর ঘাটতি কে মেটাচ্ছে না, এর ঘাটতি মেটাচ্ছে পিসি এই ইলেকট্রনটা দিয়ে। অর্থাৎ ফটোসিস্টেম 2 এর রিয়াকশন সেন্টারের ইলেকট্রন ঘাটতি মেটাচ্ছে জল, আর ফটোসিস্টেম 1 এর রিয়াকশন সেন্টারের ইলেকট্রন ঘাটতি মেটাচ্ছে ফটোসিস্টেম 2 থেকে আগত ইলেকট্রন ভায়া পিসি। যেহেতু
এর ইলেকট্রন পুনরায় এখানে ফিরে আসছে না, এরও ইলেকট্রন এখানে ফিরে আসছে না, সেই জন্য এটাকে আমরা অচক্রাকার ফটোফসফোরাইলেশন বলে থাকি। তাই তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জেড স্কিম একটা রেখাচিত্রের মাধ্যমে আঁকো, তাহলে এটা পুরো তোমাকে আঁকতে হবে। যদি প্রশ্ন আসে যে আলোক দশার বিভিন্ন ঘটনাগুলি একটি শব্দচাকের মাধ্যমে দেখাও, তখন এটা তোমাকে দেখাতে হবে। তোমাদের যদি প্রশ্ন আসে যে অচক্রাকার ফটোফসফোরাইলেশন বা অনাবর্তকার ফটোফসফোরাইলেশন একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো, তখনও তোমাকে এটা আঁকতে। এবং এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আশা করি তোমরা সবাই জেড স্কিম বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই।